হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা লুসেন্ট বাংলায় অনুবাদ পর্ব 2 অর্থাৎ 2 নম্বর ক্লাস আজ করব। তো আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই ভিডিও নিচে ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা আগের ক্লাসটা দেখে নেবে। তো লুসেন্ট বইটা যে কতটা ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো। তো আগের ক্লাসটা যদি না দেখেছো অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে চলে যাবে। আর লুসেন্টটা যে কত ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো, বলার কিছু নেই। তো রেগুলার ক্লাসটা ফলো করতে থাকো। চলো আজকে ক্লাসটা শুরু করবো। তার আগে একটা কথা, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিও। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন যারা করছো তারা অবশ্যই রেগুলার ফলো করো। বা লুসেন্ট বইটা তোমরা জানো যে শুধুমাত্র এসএসসি এসএসসি যে সিজিএল, সিএইচএল যারা ফলো যারা আর কি প্রিপারেশন করে তারা সবাই কিন্তু লুসেন্ট বইটা ফলো করে। যে কোনো পরীক্ষার জন্য চলে যায়, লুসেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি এটাকে বঙ্গানুবাদ করেছি, পুরোটাকে চ্যাপ্টার ওয়াইজ করেছি। তো আজকে যেটা চ্যাপ্টার হচ্ছে বৈদিক সভ্যতা সম্পর্কে আর কি। চলো, তার আগে একটা কথা, যে আমি যখন ক্লাসটা করাবো অবশ্যই স্কিপ করার চেষ্টা করো না, কারণ কোশ্চেনটার সাথে সাথে কিন্তু আরও কিছু আমি হোম টাস্ক দিই যেগুলো পরীক্ষায় আসে, বারবার এসছে। আমি যে প্রিপারেশন করেছি এর আগে, তো আইডিয়া মোটামুটি অনেক আছে আমার। তো চলো শুরু করছি আজকে ক্লাসটা। দেখো আজকের প্রথম কোশ্চেন, হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ, ক্লাসটা হচ্ছে বৈদিক সংস্কৃতি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এখান থেকে আজকে চ্যাপ্টারগুলো রয়েছে। লুসেন্ট বইটা যদি তোমাদের কাছে আছে, ইংলিশ ভার্সন বা হিন্দি ভার্সন, যেগুলো পড়তে খুব অসুবিধা হয় বিশেষ করে বাংলা মিডিয়ামদের জন্য, সেই জন্য আমি বেঙ্গলি মিডিয়ামদের জন্য কিন্তু আমি এটা নিয়ে এসেছি আজকে। তো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে, আর্যদের একটি জাতি হিসাবে প্রথম কোন ইউরোপীয় পণ্ডিত বিবেচনা করেন? অপশান রয়েছে দেখো, উইলিয়াম জোন্স, এইচ উইলিয়ামসন, মার্কস মুলার আর জেনারেল কানিংহোম। ঠিক আছে, তো একটা কথা বলে দিই, যারা দেখছো এখানে কিন্তু, যেহেতু পুরোটাই কিন্তু যদি আমার ভয়েস টাইপিং আমি করেছি, সেই জন্য স্পেলিংগুলো একটু চেক করে নেবে, তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো, যাই হোক, অ্যান্সারটা আমার হচ্ছে, আজকের অ্যান্সার হয়ে যাচ্ছে ম্যাক্স মুলার। ঠিক আছে, ম্যাক্স মুলার আর্যদের একটা জাতি হিসাবে প্রথম কোন ইউরোপীয় পণ্ডিত বিবেচনা করেছিল? ম্যাক্স মুলার। কত সালে, এটা কিন্তু তোমাদের জন্য হোম টাস্ক রইল, কত সালে। এই জন্য বলছিলাম যে স্কিপ করো না, আমি কিন্তু কোশ্চেনগুলোও বলবো। ঠিক আছে, সেই কোশ্চেনগুলো যদি তোমরা করে নাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো কোশ্চেন বাকি থাকবে না। এইগুলোর মধ্যে বহুত কোশ্চেন কিন্তু কভার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল, কি কি খাদ্য ছিল? প্রথম খাদ্য যব, ধান, দুধ, দুগ্ধজাত দ্রব্য। অপশান সি রয়েছে ডাল, ধান। অপশান ডি রয়েছে শাকসবজি, ফল। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে দুধ ও দুগ্ধজাত দ্রব্য, এটা আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো আসবো কোশ্চেন নম্বর 3-তে। মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে কতদিন ধরে চলেছিল বলে বিশ্বাস করা হয়? অপশান রয়েছে দেখো, 14 দিন, 16 দিন, 18 দিন, 20 দিন। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 18 দিন। ঠিক আছে, 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল বলে মনে করা হয়। চলো পরে কোশ্চেনে আসবো, কোশ্চেন নম্বর 4। আর্য সমাজে মানুষের জীবনের ধাপসমূহ বয়সের ঊর্ধ্বক্রম অনুযায়ী কোনটি সঠিক? ঠিক আছে, তো পরপর তোমাকে বলতে হবে, তোমাকে ঊর্ধ্বক্রম বলেছে। হ্যাঁ, তো অ্যাসেন্ডিং অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে বলতে হবে পরপর। হ্যাঁ, ব্রহ্মচর্য, অপশান দেখো শুনে না একবার, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। অপশান বি রয়েছে গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস। অপশান ডি রয়েছে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস আর গৃহস্থ। অপশান ডি রয়েছে গৃহস্থ, সন্ন্যাস, বানপ্রস্থ, ব্রহ্মচর্য। 4টে অপশান, সঠিক অ্যান্সার মনে হয়ে যাবে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, পরপর। হ্যাঁ, এই সিরিয়ালটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 5। নিচের মধ্যে কারা রচিত সংস্কৃত ব্যাকরণ আর কি, কার রচিত সংস্কৃত ব্যাকরণ? সংস্কৃত ব্যাকরণ কে রচিত করেছিল? অপশান দেখো, কালিদাস, চরক, পাণিনি, আর্যভট্ট। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে পাণিনি। ঠিক আছে, সংস্কৃত ব্যাকরণ রচনা করেছিল পাণিনি। পরে কোশ্চেন আসবে দেখো, কোশ্চেন নম্বর 6। কোন নদীর উল্লেখ ঋগ্বেদে নেই? ঋগ্বেদে কোন নদীর উল্লেখ নেই? অপশান দেখো, সিন্ধু, সরস্বতী, যমুনা আর পেরিয়ার। 4টে অপশান রয়েছে। সঠিক অ্যান্সারটা আমি বলে দিই এবার, সঠিক অ্যান্সার হচ্ছে পেরিয়ার। ঠিক আছে, পেরিয়ার কিন্তু হ্যাঁ,
পেরিয়ার কিন্তু ঋগ্বেদে কিন্তু উল্লেখ ছিল না, ঠিক আছে। বাকিগুলো সিন্ধু, সরস্বতী, যমুনা এদেরগুলো কিন্তু উল্লেখ ছিল। চলো কোশ্চেন নম্বর 7 দেখো বলেছে দুটো দিয়েছে, একটা বিবৃতি দিয়েছে আর যুক্তি দিয়েছে, ঠিক আছে। এর মধ্যে তোমাকে কোশ্চেন করেছে, সেখান থেকে বলতে হবে আর কি। যে বিবৃতি দেখো বলছে, প্রাচীন বৈদিক সংস্কৃতিতে সাহিত্যের একটি প্রধান বৈশিষ্ট্য হলো উচ্চ পর্যায়ের বিমূর্ত চিন্তার বিকাশ, ঠিক আছে। এটা হচ্ছে বিবৃতি। এবার যুক্তি দিয়েছে দেখো, এটা আমি একটু ছোট করি যাতে তোমাদের সুবিধা হয় কোশ্চেনটা, ঠিক আছে। দেখো যুক্তি বলেছে, সৃষ্টির মহাজাগতিক রহস্য ও তা নিয়ে দার্শনিক সন্দেহের রেকর্ড ও বহু বৈদিক সূক্তে পাওয়া যায়। এবার দেখো অপশানগুলো, দেখো অ্যান্সারের অপশানগুলো, এ আর উভয় সত্য, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। অপশান বি রয়েছে এ ও আর উভয় সত্য ছিল কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান সি দেখো এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশান ডি দেখো এ মিথ্যা কিন্তু আর সত্য। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে এ আর উভয় সত্য। তুমি অপশানগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এ আর দুটোই কিন্তু সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। মহাজাগতিক রহস্য ও তা নিয়ে দার্শনিক সন্দেহের রেকর্ড বহু বৈদিক সূত্রে কিন্তু পাওয়া গেছে। চলো পরে আসবো কোশ্চেন, একটু বড় করে নিই এবার। কোশ্চেন নম্বর 8, বৈদিক সংস্কৃতির ভারতীয় ইতিহাসে প্রধান প্রভাব কোনটি? বৈদিক সংস্কৃতির ভারতীয় ইতিহাসে প্রধান প্রভাব কোনটি? অপশন রয়েছে দেখো, দর্শনের উন্নতি, সংস্কৃতির বিকাশ। অপশন সি রয়েছে বর্ণ ব্যবস্থার কঠোরীকরণ, আর ডি রয়েছে নতুন বিশ্বের ধারণা। তো সঠিক অ্যান্সার যেটা হচ্ছে আমার অপশন সি, বর্ণ ব্যবস্থার কঠোরীকরণ। চলো কোশ্চেন নম্বর 9 আসবো এবার, একটু বড় হয়ে গেল একটু। আচ্ছা কোশ্চেন নম্বর 9 দেখো বলছে যে শ্রীমদ্ ভাগবত গীতা মূলত কোন ভাষায় রচিত? অপশন দেখো শুনে এবার, ভাগবত গীতা কোন ভাষায় রচিত? সংস্কৃত, আভ্রংশ, প্রাকৃত, পালি। 4টে অপশন রয়েছে, তোমরা ভেবে নাও। আমি এবার অ্যান্সারটা বলছি, অ্যান্সারটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। ভগবদ্গীতা সংস্কৃত ভাষায় রচিত, এটা জানো ভগবদ্গীতা। চলো তারপর হচ্ছে পুরুষ সূক্ত কোথায় পাওয়া গেছে? ভগবদ্গীতাতে, ঋগ্বেদে, মনুস্মৃতিতে আর অথর্ববেদে। কোনটায় রয়েছে? আশা করি ভেবে নিচ্ছ। এবার আমি অ্যান্সারটা বলছি ঋগ্বেদে, ঠিক আছে। ঋগ্বেদ আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নম্বর 11 বলেছে দেখো, ঋগ্বেদ এর স্তোত্রগুলি কার রচনা? হ্যাঁ, যে শ্লোকগুলো, একজন লেখক, 4জন লেখক, 7জন লেখক আর বহু লেখক। হ্যাঁ, তো দেখো আশা করি ভেবে নিয়েছো। তো অপশান ডি আমার সঠিক অ্যান্সার, বহুজন কিন্তু লিখেছে। হ্যাঁ, তারপরে দেখো, ভারতের সরকার নিম্নলিখিত কোন নদীকে জাতীয় নদী ঘোষণা করেছে? 4টে অপশান, আমি একটু নিচের দিকে আসবো। হ্যাঁ, অপশান দেখো, গঙ্গা, যমুনা, কাবেরী, ব্রহ্মপুত্র আর এগুলোর আর অপশান ই আর একটা অ্যাড করেছে এখানে যে এগুলির কোনোটি নয়। তো আশা করি ভেবে নিচ্ছ। এবার অ্যান্সারটা বলছি আমি, সঠিক অ্যান্সার আমার গঙ্গা, সঠিক অ্যান্সার হয়ে যাবে গঙ্গা। পরেরটা দেখো, কোশ্চেন নম্বর 13, যে পতঞ্জলি কোন গ্রন্থ সংকলনের জন্য সুপরিচিত? পতঞ্জলি কিসের জন্য বিখ্যাত? অপশান রয়েছে দেখো, যোগসূত্র, পঞ্চতন্ত্র, ব্রহ্মসূত্র, আয়ুর্বেদ। তার সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে যোগসূত্র। পতঞ্জলি যোগসূত্রের জন্য পরিচিত। কোশ্চেন নম্বর 14, ঋগ্বেদে যিনি সর্বাধিক উল্লেখযোগ্য দেবতা? অপশান দেখো, ইন্দ্র, অগ্নি, পশুপতি, বিষ্ণু। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার ইন্দ্র। ঋগ্বেদে যিনি সর্বাধিক উল্লেখযোগ্য দেবতা তিনি হলেন ইন্দ্র, ঋগ্বেদে ইন্দ্র। পরের কোশ্চেন দেখো, ঋগ্বেদের দেবতা বরুণ ছিলেন শান্তির বার্তাবাহক, শত্রুনাশক, বিশ্বনীতির রক্ষক, সমৃদ্ধির দেবতা। 4টে অপশান, আশা করি অ্যান্সারটা ভেবে নিচ্ছ। এবার আমার অ্যান্সারটা আমি বলে দিই, অ্যান্সারটা হচ্ছে বিশ্বনীতির রক্ষক। ঋগ্বেদের দেবতা বরুণ ছিলেন একজন বিশ্বনীতির রক্ষক। চলো পরে কোশ্চেন আসছি, কোশ্চেন নম্বর 16। কোশ্চেন নম্বর 16, নিভি পরিধান ও আদিভাষা ছিল কি? অপশান দেখো, আর্যদের বিভিন্ন ধরনের পোশাক, আর্য রাজাদের সরকারি কর্মচারী, প্রাচীন ভারতের উপজাতি আর প্রাচীন ভারতের বাদ্যযন্ত্র। অ্যান্সার আমার হয়ে যাবে, আশা করি তোমরা ভেবে নিয়েছো। এবার অ্যান্সারটা আমি বলছি, আর্যদের বিভিন্ন ধরনের পোশাক। আসবো 17 নম্বর কোশ্চেনে।
17 কোশ্চেন বলছে ভারতে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণকার পাণিনি কোন সালে বসবাস করতেন? অপশান দেখো, খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতাব্দী, খ্রিস্টাব্দ 2য় শতাব্দী, আর খ্রিস্টাব্দ 5ম থেকে 6ষ্ঠ শতাব্দী। দুটো অপশান কিন্তু কনফিউজ হও না যাতে, মানে তোমরা দেখে নেবে একটা খ্রিস্টপূর্ব আছে, একটা খ্রিস্টাব্দ আছে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতাব্দী, ঠিক আছে? তো যেহেতু আমি হড়বড়ি করে তাড়াহুড়ো করে করছি, তো মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজটা স্কিপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, পড়তে, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো দেখো, তারপর দেখো ভারতের রাষ্ট্রজিতে সত্যমেব জয়তে, ঠিক আছে, এটা সত্যমেব জয়তে হবে, এটা সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? দেখো, সত্যমেব জয়তে ভারতের রাষ্ট্র চিহ্ন জানো, এটা সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ, ব্রহ্ম উপনিষদ, মুদ্গল উপনিষদ আর মৈত্রেয়ী উপনিষদ। সঠিক অ্যান্সারটা আশা করি তোমরা জেনে নিয়েছো কী হবে। এবার আমি অ্যান্সারটা বলছি, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নম্বর 19, উপনিষদ হলো কোন বিষয়ের গ্রন্থ? অপশান রয়েছে ধর্ম, যোগ, আইন, দর্শন। 4টে অপশান, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে দর্শন, ঠিক আছে? চলো আসবো কোশ্চেন নম্বর 20, যোগ দর্শনের প্রবক্তা কে ছিল? অপশান দেখো, পতঞ্জলি, গৌতম, জৈমিনী আর শঙ্করাচার্য। সঠিক অ্যান্সার তোমরা বলো, এবার আমি বলছি, সঠিক অ্যান্সার হয়ে যাবে পতঞ্জলি। যোগ দর্শনের প্রবক্তা ছিলেন পতঞ্জলি। পরে কোশ্চেন আসবো, প্রাচীন যুগের মহান বিধান প্রণেতা ছিলেন? অপশান রয়েছে মনু, বাৎসায়ন আর কি, এটা বাৎসায়ন হবে, ঠিক আছে, বাৎসায়ন আর অশোক আর্যভট্ট, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মনু, ঠিক আছে, মহান বিধান প্রণেতা ছিল মনু। তারপরে দেখো, গোত্র শব্দটির প্রধান উল্লেখ পাওয়া যায় কোথায়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 4টে অপশান রয়েছে। গোত্র শব্দটি কোথায় রয়েছে তোমাদেরকে এটা বলতে হবে। এবার আমি বলছি অ্যান্সারটা হয়ে যাবে ঋগ্বেদে, ঠিক আছে? ঋগ্বেদে প্রথম উল্লেখ পাওয়া যায়। চলো কোশ্চেন নম্বর 23 আসবো। এবার বলেছে ভারতে নাস্তিক ও আস্তিক দর্শনের মধ্যে মূল পার্থক্য কোনটি? অপশান দেখো, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস, পুনর্জন্মে বিশ্বাস, বেদকে প্রামাণ্য মনে করা, স্বর্গ নরকে বিশ্বাস। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে যেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস। চলো আসবো এবার 24 নম্বর কোশ্চেনে। 24 কোশ্চেন হচ্ছে, ন্যায় দর্শনের প্রবর্তক কে? গৌতম, কপিল, কানাদ, জৈমিনী। 4টে অপশন রয়েছে, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গৌতম। চলো পরে কোশ্চেন আসবো, অষ্টাধ্যায়ী রচনা করেন কে? বেদব্যাস, পাণিনি, সুখদেব আর বাল্মীকি। 4টে অপশন রয়েছে আমার, আশা করি তোমরা ভেবে নিছো। এবার আমি অ্যান্সারটা বলছি, পাণিনি। অষ্টাধ্যায়ী রচনা করেছিল কে? পাণিনি। অষ্টাধ্যায়ী হচ্ছে পাণিনির রচনা। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 26, আর্য শব্দের আক্ষরিক অর্থ কী? অপশন দেখো, শ্রেষ্ঠ, বিদ্বান, পুরোহিত, যোদ্ধা। 4টে অপশন রয়েছে। এবার অ্যান্সারটা আমি বলছি যে আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো শ্রেষ্ঠ। চলো আসবো এবার 27 নম্বর কোশ্চেনে। মনুস্মৃতি মূলত কোন বিষয় নিয়ে রচিত? অপশান দেখো, সামাজিক শৃঙ্খলা, আইন, আর্যনীতি, রাষ্ট্রনীতি। 4টে অপশান রয়েছে আমার, সঠিক অ্যান্সার তোমরা ভেবে নিয়েছো। এবার আমি বলছি সঠিক অ্যান্সারটা হয়ে যাবে আইন। চলো কোশ্চেন নম্বর 28, পুরুষ মেধ বা পুরুষ বলিদান উল্লেখ রয়েছে কোথায়? কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ, শতপথ ব্রাহ্মণ আর পঞ্চবিংশ ব্রাহ্মণ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে শতপথ ব্রাহ্মণ, ঠিক আছে? চলো পরে কোশ্চেন আসবো, গায়ত্রী মন্ত্রের রচয়িতাকে? অপশান রয়েছে বিশ্বমিত্রা, বাসিষ্ঠ, ইন্দ্র আর পরীক্ষিত। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে বিশ্বমিত্রা, ঠিক আছে? চলো আসবো কোশ্চেন নম্বর 30, ন্যায়সূত্রের লেখককে? গৌতম, কোনাদ, কপিল, বদরায়ণ, ঠিক আছে? 4টে অপশান। এবার আসবো সঠিক অ্যান্সারটার উপরে। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গৌতম। ন্যায়সূত্র রচনা কে করেছিল? না, গৌতম করেছিল। ন্যায়সূত্র লেখক হচ্ছে গৌতম। চলো আসবো কোশ্চেন নম্বর 31,
আর্য শব্দের অর্থ কী? উত্তম বংশীয়, কৃষক, পশুপালক সমাজ আর ব্রহ্মচারী। ঠিক আছে, 4টে অপশন আবার বলছি, উত্তম বংশীয়, কৃষক, পশুবংশ, সমাজ ও ব্রহ্মচারী। আশা করি তোমরা ভেবে নিয়েছো। এবার আমি আমার অ্যান্সারটা বলবো, উত্তম বংশীয়। ঠিক আছে, আর্য শব্দের অর্থ হলো উত্তম বংশীয়। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা রেগুলার ক্লাসগুলো যে করছো সেগুলোর সাথে যদি তোমরা খাতাতে যদি মানে কোশ্চেনগুলো লিখে নাও, তাহলে কিন্তু তোমাদের বই কেনার দরকার পড়বে না, সেগুলো নোট হয়ে যাবে। আর সব ক্লাসগুলো হয়ে যাওয়ার পর আমি কিন্তু পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। সেটা একটু পরে হবে, যেহেতু এখন ক্লাস স্টার্ট করেছি। ভিডিওগুলো আমি চেষ্টা করছি সেগুলো স্টোর করে রাখার, তারপরে সব যখন একসাথে হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেবো তোমাদেরকে। চলো, কোশ্চেন নম্বর 32, নিচের কোন বেদে জাদুর্বিদ্যা ও মন্ত্রতন্ত্রের উল্লেখ আছে? অপশান দেখো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 4টে অপশান, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অথর্ববেদ। ঋগ্বেদে জাদুর্বিদ্যা মন্ত্রতন্ত্রের উল্লেখ রয়েছে অথর্ববেদে। তো এখান থেকে আমি কিছু তোমাদেরকে কোশ্চেন বলছি যেগুলো তোমরা করবে, যেটা হচ্ছে যে এই যে 4টে বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদে কোথায় কিসের উল্লেখ আছে সেগুলো জানতে হবে। ঋগ্বেদে কিসের উল্লেখ রয়েছে জানতে হবে, সামবেদে কী রয়েছে জানতে হবে, যজুর্বেদে কী রয়েছে জানতে হবে, অথর্ববেদে কিসের উল্লেখ রয়েছে। 4টে ইম্পর্ট্যান্ট কিন্তু, হ্যাঁ, এই 4টেই কিন্তু তোমাদেরকে করতে হবে। এখানে শুধু একটা জেনে নিলে যে অথর্ববেদে জাদুবিদ্যা মন্ত্রতন্ত্রের উল্লেখ রয়েছে। কোশ্চেন তোমাদেরকে আমি দিচ্ছি, সঙ্গীতে কিসের উল্লেখ রয়েছে, সঙ্গীতের উল্লেখ কিসে রয়েছে এখানে 4টের মধ্যে বলতে হবে। ঠিক আছে, তারপরে রয়েছে শ্লোকগুলো, গায়ত্রী মন্ত্রের শ্লোকগুলো যেগুলো রয়েছে, হ্যাঁ, কতগুলো শ্লোক রয়েছে, সেই শ্লোকগুলো কোথায় কোন ঋগ্বেদ বলছি, কোন বেদে রয়েছে এখানে তোমাদেরকে বলতে হবে। আচ্ছা, তারপর রয়েছে তোমার আচ্ছা, আপাতত এখন মনে পড়ছে না, পরে যদি মনে আসে আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে, তো ক্লাসটা লম্বা করে আমার দরকার নেই। চলো, কোশ্চেন নম্বর 33, দেখো, প্রারম্ভিক বৈদিক আর্যদের ধর্ম মূলত কোন বিষয় নির্ভর ছিল? অপশন রয়েছে দেখো 4টে, ভক্তি, মূর্তি পূজা ও যজ্ঞ, প্রকৃতি পূজা ও যজ্ঞ, প্রকৃতি পূজা ও ভক্তি। 4টে অপশন রয়েছে, তোমরা একটু ভেবে নাও। এবার আমি অ্যান্সারটা বলবো, সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে প্রকৃতি পূজা ও যজ্ঞ, প্রকৃতি পূজা ও যজ্ঞ। তো আজকে বৈদিক সভ্যতা থেকে এইগুলোই আমার ছিল, হ্যাঁ, ক্লাসগুলো আজকে এখানে শেষ করলাম। পরে আবার 3 নম্বর পর্বটা নিয়ে আসবো, ক্লাসটা নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমরা উপকৃত হলেই আমার কিন্তু তাহলে আমার সাকসেস হবে। আমি যে মেহনতটা করছি তোমরা যাতে এদের মানে এটা কাজে লাগাতে পারো, সেই জন্যই এত সময় নিয়ে আমি এটাকে করার চেষ্টা করছি। তো অবশ্যই একটা লাইক অবশ্যই এই জন্য দিয়ে যেও। ভিডিওটা এখানে শেষ করবো। সুস্থ থাকো, ভালো থাকো, পরের ক্লাস আবার একটা নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।